আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। ছুটির দিনের আনন্দটাই একটু অন্যরকম, একটু আড়মোড়া ভাঙার সকাল, একটু আনন্দের খোঁজ এবং পত্রিকার পাতায় চোখ রাখা, টেলিভিশনে তো অবশ্যই। এরকম একটি আনন্দ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠানে আমি রেজানুর রহমান। আমাদের এই শুক্রবারে এই অনুষ্ঠানটিতে একটি ব্যতিক্রম লক্ষ্য করেছেন নিশ্চয়ই। আমাদের দুজন অতিথি থাকেন। আজকেও তার ব্যতিক্রম নেই। আমাদের প্রিয় মানুষ, অনেক প্রিয় মানুষ, আমাদের সময়ের সম্পাদক আবু সাইদ খান এবং দৈনিক সমকালের বিনোদন বিভাগের বিভাগীয় সম্পাদক মীর সামি আমাদের আজকের দুজন অতিথি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের এই সকালটা, ছুটির দিনের সকালটা, একটু রাজনীতি বা পত্রপত্রিকার শিরোনাম নিয়ে তো কথা বলবো, কিন্তু তার সাথে সাথেই আমরা একটু, যেহেতু মীর সামিকে পাওয়া গেল এবং আরেকটি বিষয়, আপনারা দুজনেই একজন অভিভাবকের পাশে আর একজন পুত্র সমতুল্য, সেও বসে আছে, আমরা একটা আড্ডা দেব আজকে এই অনুষ্ঠানের মধ্যে। তার আগে একটু ছোট্ট করে পত্রপত্রিকার শিরোনাম আপনাদেরকে একটু পড়ে শোনাই। প্রথম আলোর শিরোনাম: উপদেষ্টা পরিষদের বৈঠক, নির্বাচনী দায়িত্বে অস্বীকৃতি, অবহেলার সাজা বাড়ছে। দৈনিক যুগান্তর: জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি, সমঝোতার পথে বাধা, গণভোটের দিনক্ষণ। দৈনিক সমকাল: নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে, অমর 21শে বইমেলা ডিসেম্বরে। কালের কণ্ঠের শিরোনাম: ভোটের হওয়ার গতি কম, মাইকে ঘোষণা দিয়ে মাজারে ভাঙচুর আগুন। বাংলাদেশ প্রতিদিন: বিলম্ব সিদ্ধান্তে অর্থনীতির ক্ষতি, 4 মাসের কর্মসূচি নিচ্ছে বিএনপি। মানব জমিনের শিরোনাম: কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে 4 মাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে, জামায়াত সহ 7 দলের বিক্ষোভ। খবরের কাগজের শিরোনাম: পথেই বিলীন পথশিশুদের ভবিষ্যৎ। ফেসবুকে তারেক রহমান: আমার উপর আস্থা রাখুন, গণতন্ত্রের পথ হবে আরো উজ্জ্বল। আমাদের সময়: ভোটের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, অমর 21শে বইমেলা শুরু 17 ডিসেম্বর। আমার দেশ: মার্শাল্লাহ জারি করছেন না কেন, ভারতে পালানোর আগে সালমানকে রেহানার ফোন। কালবেলা শিরোনাম: নির্বাচন অনিশ্চিত হলে বাড়তে পারে রাজনৈতিক নৈরাজ্য। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করি। এই শেষ শিরোনামটা আমি পড়লাম যে নৈরাজ্য বাড়তে পারে নির্বাচন না হলে, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা আমরা শুনছি এবং তার জন্য প্রস্তুতিও শুরু হয়ে গেছে, এবং কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এখন অবস্থা দেখতে পাচ্ছে, যেমন জামাত সহ ইসলামী দলগুলো, তারা দায়িত্বহীনভাবে বলেছে পিআর এবং জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত নির্বাচন হবে না। বিএনপির অবস্থান ভিন্ন। সবকিছু মিলে এই যে এখন এক ধরনের হুমকি ধামকির মধ্যে পড়ে যাচ্ছে বোধহয় নির্বাচনটা, নাকি? আপনি কি মনে করেন? ততটা আমি মনে করি না। তবে একটা বিষয় ছিল যে প্রথমত একটা ধারণা ছিল যে সরকারের মধ্যে সমস্যা আছে, সরকারের মধ্যে সরকার, হ্যাঁ, যে কেউ তারা নির্বাচন 5 বছর সময় চাওয়া ইত্যাদি বক্তব্য দিয়েছিলেন। তো সেটা কেটে গেছে। এখন সরকার একযোগে কথা বলেছেন এবং যারা একটু নেতিবাচক কথা বলেছেন তারাও জোরে সোরে নির্বাচনের কথা বলছেন। এখন যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে আওয়াজ উঠেছিল নির্বাচন, এখন তারাই সমস্যায় পড়েছে। তাদের মধ্যে সমস্যা দেখছি, যেমন বিশেষ করে জামাত সহ ইসলামী দলগুলো, তারা আলোচনার টেবিলে আছে এখনো, কিন্তু আলোচনা ভেঙে যায়নি। ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনার টেবিল আছে, কিন্তু আলোচনার পাশাপাশি তারা রাস্তায় নেমেছে। এটা বোধহয় ঠিক হলো না, কেননা আলোচনার টেবিলেই সমস্যার সমাধান হবে। তাতে এক ধরনের জনমনেও এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, অস্থিরতা বাড়তে পারে এবং সেই অস্থিরতা নির্বাচনের ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে। তবে আমার কাছে মনে হয় সরকার ডিটারমাইন্ড, নির্বাচন কমিশন তো অলরেডি প্রস্তুত, তাদের কেনাকাটা এবং ওই প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ, সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। অতএব তাদের দিক থেকে কোনো বাধা নেই। তো এখানে হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে যদি কোনো বাধা তৈরি হয়, সেটা হবে দুর্ভাগ্যজনক। আমার কাছে মনে হয় যারা মাঠে নেমেছেন তাদের উচিত হবে টেবিলে ফিরে আসা এবং আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করা। আপনি যেটা বলছিলেন যে ঐক্যমত্য কমিশনের আলোচনা তো থেমে যায়নি। যদি আলোচনা থেমে যেত তাহলে হয়তো, কিন্তু কেউ বলবার চেষ্টা করছেন যে বর্তমান সরকারকে চাপ দিলেই অনেক কিছু দাবি আদায় করা যায়, ঠিক এরকম একটা চাপ দেওয়া হলো। চাপ দিয়ে কি সব দাবি আদায় করা সম্ভব কিনা? যেমন কিছু দাবি আছে যেটা সংবিধানের সঙ্গে সম্পৃক্ত বিষয়, যেমন ধরুন
পিআর পদ্ধতি ভালো কি মন্দ আমি সে বিতর্কে যাচ্ছি না। পিআর পদ্ধতি যদি ঠিক আছে উচ্চ কক্ষের ক্ষেত্রে একটা হতে পারে যে পার্লামেন্ট বসে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সেখানে একটা অঙ্গীকারনামা হতে পারে, কিন্তু এখানে নিম্ন কক্ষে অর্থাৎ পার্লামেন্ট নির্বাচন পিআর পদ্ধতি ইন্ট্রোডিউস করা এটা সম্ভব কিনা। বিষয়টা হচ্ছে সংবিধান সম্পর্কিত বিষয়, এবং সংবিধান অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করা যায় না। সংবিধান পরিবর্তন করতে হয় পার্লামেন্টে, হ্যাঁ সংসদ দরকার হবে, সংসদ কিংবা গণপরিষদে, তার বাইরে তো এটা চেঞ্জ করা যায় না। তো এখন যদি কেউ বলে যে আমরা একমত হয়ে এটা চেঞ্জ করেছি, এখন প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হবে যে সংবিধানের ইন্টারপ্রেটার তো আদালত, সর্বোচ্চ আদালত, তো সর্বোচ্চ আদালতের কাছে সেটা জিজ্ঞাসা করা যেতে পারে। এই রিফারেন্স যেমন এই সরকার, অন্তর্বর্তী সরকার সংবিধানে নেই, কিন্তু এটা করাটা সংবিধান সম্মত হবে কিনা তখন কিন্তু আদালতের কাছে রেফার করা হয়েছিল, এবং আদালত সম্মতি দেওয়ার পরে যে হ্যাঁ এটা হতে পারে এই অন্তর্বর্তী অবস্থায়। তো ঠিক তেমনই করে আজকের অবস্থাটাও আদালতে যাওয়া যেতে পারে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একটু মীর সামির কাছে যেতে চাই। আমরা খুব আনন্দের সাথে জানাই যে একজন অভিভাবকের পাশে একজন সাংবাদিক বসে আছে, ওর সাথে কথা বলবার সময় তখন আমাকে বলছিল যে আজকে আমি খুব আনন্দিত আর কি। সামি, আপনার কি মনে হয়, আপনি যে বিনোদন বিভাগ বা বিনোদন নিয়ে কাজ করেন আপনার পত্রিকায় দৈনিক সমকালে, তো আমার ব্যক্তিগতভাবে মনে হলো যে পরিস্থিতি সব জায়গায় উন্নতি ঘটলো, বা লেখাপড়ার জায়গা কতটুকু কি হলো না, বিনোদন বিভাগ বা বিনোদনের জায়গাটা বা আনন্দের জায়গাটা, আনন্দ বিনোদন সংস্কৃতিটা কোন জায়গায় দাঁড়ালো? ধন্যবাদ। সংস্কৃতিটা আসলে তো অনেক বড় একটা জায়গা, তাই না? তো ধরেন আমরা বিনোদনে কাজ করছি বা দীর্ঘদিন ধরে এই কাজটা করতেছি, সাইদ ভাইও জানেন যে সব কিছুই, কিন্তু আমাদের সংস্কৃতি কিন্তু আসলে যেভাবে ধরেন আগানোর কথা ছিল বা আমরা যেভাবে আগানোর কথা ছিল সেটা ধরেন আমাদের, মানে আপনি যেভাবে আগানোর কথা বলছিলেন, আমরা অনুষ্ঠানের শুরুতে আলোচনা করছিলাম যশোরের সেই বিখ্যাত সিনেমা হল মনিহার, শেষ পর্যন্ত মনিহারও ভেঙে ফেলা হচ্ছে, তাহলে সিনেমার ভবিষ্যৎ কি? এটা সিনেমার ভবিষ্যৎ কিন্তু আসলে নতুনদের কাছে থাকবে, সেটা থাকবে, হয়তো আপনার দেখার মাধ্যম পরিবর্তন হবে। আচ্ছা, যেমন এখন আমরা হয়তো সিনেমা হলে সিনেমা দেখছি, কিন্তু আপনি কিন্তু এখন চোখ রাখবেন যে ওটিটি মাধ্যমগুলো কিন্তু আগে, মানে আপনি যেটা বলতে চাইছেন যে বিকল্প মাধ্যম তৈরি হয়েছে, এবং সিনেমা হলে না গেলেও চলবে না, সিনেমা একটা আলাদা একটা এক্সপেরিয়েন্স। সিনেমা তো অবশ্যই আপনাকে একটা এক্সপেরিয়েন্স দেবে, সেটা যেটা আপনি ঘরের টেলিভিশনে সেটা পাবেন না। সিনেমা হলের একটা বড় পর্দা বা এক্সপেরিয়েন্স, যে কারণে কিন্তু ধরেন হয়তো আমাদের এখানে সিনেমা হল বন্ধ হচ্ছে, কিন্তু বাইরের দেশগুলোতে কিন্তু হচ্ছে আরো জোরে সোরে চলছে, এবং আরো অন্য প্রযুক্তিতে চলছে, 4K 8K বা 3D 4D এরকম। এটা কি একটা পরিবেশগত কারণ নাকি যে সিনেমা দেখা হারাম, মহাপাপ, এটাও একটা কি কোনো কাজ করছে নাকি? আমি জানি না, এই বিষয়ে সাইদ ভাই ভালো বলতে পারবেন যে আসলে সিনেমা নিয়ে কি হচ্ছে। আচ্ছা, তার আগে আমি বলি যে জিনিসটা হচ্ছে আমাদের দেশে যেসব পরিকল্পনা নেওয়া হয় সেটা সাধারণ মানুষকে মাথায় রাখা হয় না, বড়জন মধ্যবিত্তকে মাথায় রাখা হয়। যেমন ধরেন এখন সিনেপ্লেসে যে সিনেমা দেখার ব্যবস্থা আছে, বিনোদনের ব্যবস্থা আছে, যথার্থ বলেছেন, ওটা অনেক টাকা লাগে, অনেক টাকা দরকার, এটা মধ্যবিত্ত এফোর্ড করতে পারে না, সেটাই কঠিন। তো ঠিক আছে, মানলাম মধ্যবিত্ত যেতে পারে, কিন্তু সেখানে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যারা সিনেমা দেখা, যাদের অনেকের ঘরও নেই, তো তাদেরকে সিনেমা দেখার জন্য দরকার ছিল যে সিনেমা হলের উন্নয়ন, কিন্তু সেই পরিকল্পনা নেই। ঠিক আছে, ব্যবসায়ীরা যদি বাণিজ্যিক ভিত্তিতে সেটা না করে তাহলে তো রাষ্ট্রেরও দায়িত্ব আছে, রাষ্ট্র এই দায়িত্ব গ্রহণ করতে পারত, কিন্তু সাধারণ মানুষকে সিনেমা হল থেকে বের করে দিয়ে কেবলমাত্র মধ্যবিত্ত ধনীদের জন্য ব্যবস্থা করা, তো কাজের কাজ কিছু হলো না। এবং এটা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন, এই দেশে সিনেমাকে বাঁচিয়ে রেখেছিল সাধারণ মধ্যবিত্ত মানুষ, সেটাই তারা সিনেমা হলে যেত এবং তারা নিয়মিত সিনেমা দেখত, এবং তাদেরটা মাথায় রেখে আমার মনে হয় পরিকল্পনা গ্রহণ করা উচিত। এবং সিনেমা হল সেই ক্ষেত্রে যে শ্রমিক এলাকা কিংবা সাধারণ মানুষ যেখানে বসত করে সেই সব জায়গা কিভাবে সিনেমা হল গড়ে তোলা যায়। যেমন আমি ধরুন যে উপজেলাগুলোতে যেমন সরকারিও যে সব হলগুলো আছে পড়ে থাকে, তো সেগুলোকেও সিনেমা হল হিসাবে ব্যবহৃত হতে পারে উপজেলা পর্যায়ে। সরকারিভাবে যেটা করার চেষ্টা করা হচ্ছে সিনেপ্লেক্স করার কথা,
কি মনে হয় স্বামী, এর অবস্থা কি? সিনেপ্লেক্সের যে আন্দোলন চললো বা কথা বলা হলো, সেটার কি দাঁড়ালো? সেটা এখন কিন্তু আসলে একটু বন্ধ হয়ে আছে, যে সমস্ত কার্যক্রমগুলো যে আসলে সিনেপ্লেক্স করবে তারা, যেমন ধরেন বেশ কয়েকটা জায়গায় আমরা খবরও পেয়েছিলাম যে কিছু কিছু করবে বা সরকার থেকে এক ধরনের মানে করবে হবে, এর মধ্যে আছে আর কি। করবে হবে। আর এর মাঝখানে তো ধরেন যারা সিনেপ্লেক্স করছেন তারা অনেক বড় বাজেটে করছেন। সাইদ ভাই যেটা বললেন যে কম বাজেটে কম ইয়েতে যদি যারা দেখানো যেতে পারে, দেখেন এটার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস আপনার করা যেতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে আপনারা হয়তো দেখেছেন যে আপনাদের সময় বা একটা নাইট শো বলে একটা কথা ছিল, নাইট শো, মর্নিং শো, ইভিনিং শো, নাইট শো, মানে নাইট শো। আমি নাইট শোর কথা এই জন্যই বলছি যে এখন তো আমাদের ধরেন আমরা ঢাকা শহরে যারা কর্ম করি তারা কিন্তু ফিরতে ফিরতে আসলে বাসায় ফিরতে ফিরতে আপনার 8টা-9টা বাজে রাত, আপনি যে কোনো। এরপরে কিন্তু আসলে আমাদের এখানে 8টার পরে কিন্তু কোনো সিনেমা হলে কোনো শো নেই। এটাও কিন্তু একটা কারণ। সিনেমা হলে শুনেই তারা সিনেমা হল মালিকরা চিন্তা করে যে এমনিতেই লোক আসে না, আবার রাতের বেলা দিব, তখন আসবে কিনা সেটা একটা সন্দেহ। না, সেটা একটা বিষয় আছে, কিন্তু এটাও কিন্তু করা উচিত, বা একটু কম মূল্যে, যদিও যে উপজেলা শহর, মানে আপনি যেটা বলতে চাইছেন যে সময়ের চাহিদার, সাইদ ভাই যেটা কথা বলবার চেষ্টা করলেন যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, আয়ের ক্ষমতা সবকিছু মিলিয়ে বিনোদনের জায়গাটা তৈরি করা উচিত। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, শিরোনাম পড়েছি ফেব্রুয়ারির বইমেলা, 21শে বইমেলা এবার ডিসেম্বরে হবে। বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন আছে এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যাপার আছে, সবকিছু মিলে সেই ফেব্রুয়ারির বইমেলাটা ডিসেম্বরে এলো। এটা কেমন হলো সাইদ ভাই? আচ্ছা, 21শে বইমেলা তো 21কে ঘিরেই হয়, তো 21-এর দেখা নেই, বইমেলা হবে 21-এর বইমেলা, সেটা কেমন আমি এটা বুঝতে পারছি না। হ্যাঁ, নির্বাচনের জন্য সেটা নিশ্চয়ই, নির্বাচন যদি 12ই ফেব্রুয়ারি, এই সময় করাটা সম্ভব না, কিন্তু 15ই ফেব্রুয়ারি আপত্তি কি, 20শে ফেব্রুয়ারি আপত্তি কি? এখন আবার প্রশ্ন উঠতে পারে যে তাহলে রমজান মাসকে চলে যায়, হয়েছে তো এর আগে। হ্যাঁ হয়েছে, অতএব অসুবিধা ছিল না, বরং সেইটি আরো ভালো ছিল যে নির্বাচনের পরে মানুষ তারা নতুন সরকার আসবে এবং সেই নতুন সরকারের উদ্যোগে মহাসমারোহে বইমেলা হবে, সেটা না করে এগিয়ে নিয়ে আসা এটা ঠিক না। আর একটা হচ্ছে যে ডিসেম্বর তো আলাদা একটা এর আমেজ আছে, কেন সেটা হচ্ছে বিজয়ের আনন্দ, অতএব সেই বিজয়ের আনন্দ এটাকে একসঙ্গে এটাকে মিলান করে দেয়া ঠিক হবে না, বরং ডিসেম্বরের মতো পালিত হওয়া উচিত ছিল এবং ফেব্রুয়ারির মতোই পালিত হওয়া উচিত ছিল, এবং সেই সুযোগটা ছিল। অতীত এগুলো হয়েছে, কিন্তু কেন যে এটা করা হলো, এবং এটা করার পরে নিয়মটা হলো যে কোনো কিছু করার আগে সেটা জনমত যাচাই করতে হয় এবং সেটা নিয়ে লেখালেখি হয়, জনমতের পরে সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশে কি জনমত যাচাই আসলে কেউ করে না? জনগণ সবচেয়ে উপেক্ষিত, অতএব যারাই ক্ষমতায়, জনগণের কথা বলা হয়, যারাই ক্ষমতায় থাকেন, যাদের কাছে ক্ষমতা থাকে, তারা মনে করে জনগণের হয়ে যা কিছু করার তারাই করবেন, জনগণের মতামতের এখানে দরকার নাই, কেন তারাই জনগণের, সবাই কিন্তু 18 কোটি মানুষের কথা বলে, 18 কোটি মানুষের জন্য আমরা লড়াই করছি। স্বামী কি মনে হয় 21শে বইমেলা মানে 21এর বইমেলা ডিসেম্বরে এলো? না, এটা আসলে ওই যে সাইদ ভাই তো পুরোপুরি বললেনই যে ফেব্রুয়ারির 21-এর আসলে টাচ রাখা দরকার ছিল। এর আগেও কিন্তু ধরেন করোনার সময় কিন্তু আমরা দেখেছি যে 15 দিন পিছিয়ে ফেব্রুয়ারির 15 তারিখ থেকে 15 মার্চ পর্যন্ত গেছে। এক্ষেত্রে কিন্তু ওই যে সাইদ ভাই বলেন 12 তারিখে নির্বাচন হলো, 13 তারিখ বা 15 তারিখের মধ্যে সরকার গঠন হয়ে গেল, দেন হচ্ছে আপনার ফেব্রুয়ারিতেই হতো বা 20 থেকে 21 তারিখ থেকে রমজানে তো হয়েছে এর আগে। রমজান তো আসলে সেটা বিষয় না, রমজান তো রমজানের মতোই করে থাকবে। অনেক ধন্যবাদ। শিরোনাম যখন পড়ি যে মাইকে ঘোষণা দিয়ে মাজার ভাঙচুর করা হলো, এবং মাইকে যে ঘোষণা দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, সে ছবিও দেখলাম, মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে, এটা কি কাঙ্ক্ষিত? মোটেই না, কেননা বাংলাদেশ তো সব ধর্মের দেশ এবং সব মতের, এবং ইসলামে বহু তরিকা আছে, দরগাপন্থীও যেমন আছে তেমন শরীয়তপন্থীও আছে। অতএব যারা দরগাপন্থী, এবং এই দরগাকে ঘিরে আমাদের সংস্কৃতির একটা বিরাট অংশ জুড়ে আছে দরগা, এবং এই দরগাকে ঘিরে সুফিদের থেকে গান থেকে আরম্ভ করে সুফিদের জীবনের সাথে মানুষের জীবন একাকার হয়ে আছে। কেবল মুসলমানরা না, অন্য ধর্মাবলম্বীরাও এই মাজারে যায়, এবং এই দরগা ভিত্তিক একটা সংস্কৃতি আছে। এই সংস্কৃতিকেও অপছন্দ করতে পারেন, তিনি যাবেন না, কিন্তু যারা পছন্দ করে তাদের যাওয়ার অধিকার ক্ষুণ্ণ করা যায় না, কিংবা একটা মত আর একটা মতকে এইভাবে তাদের বিরুদ্ধাচারণ করা যায় না, যেটা করা হয়েছে। এবং এটা শুধুমাত্র তো দরগাতে
দরগা ভাঙ্গা হয়েছে তা না, কবর থেকেও তুলে এনে পুড়িয়ে ফেলা হয়েছে। তো এর চেয়ে নির্মম ঘটনা এই মধ্যযুগে এরকম ঘটনা ঘটতো বলে মনে হয় না। একটা মানুষ মারা যাওয়ার পরে সবাই বলতো তার বিরুদ্ধে আর কোনো ক্ষোভ থাকতো না, যে ঠিক আছে লোকটা মারা গেছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে সে কি আক্রোশ, একটা লোক মারা গেছে কবর থেকে এনে তাকে তার সে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এগুলো রাষ্ট্র দেখছে। রাষ্ট্র মানে তো পুলিশ, রাষ্ট্র মানে হচ্ছে প্রশাসন, তারা তাকিয়ে দেখছে, যে মনে হচ্ছে যে তাদের কিছু করার কিছু নেই। এবং এই যে তাকিয়ে দেখার কারণে যারা এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে তাদের আশকারা পেয়ে যাচ্ছে এবং তারা এটা বেড়ে গেছে। এবং এগুলোকে কঠোর হস্তে দমন করা রাষ্ট্রের কর্তব্য, কিন্তু রাষ্ট্র সেই কর্তব্য বোধ থেকে আমার মনে হয় দূরে আছে। একটা প্রসঙ্গ বিনয়ের সাথে তুলতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধ আমাদের কি পরিমাণ স্পর্শ করে এবং মুক্তিযুদ্ধ আমাদের কি পরিমাণ আবেগ তৈরি হয় সেটা তো আমরা সবাই জানি। কিন্তু জামায়াত নেতার মুখে যেটা আমরা শুনলাম, যে আমরা পত্রপত্রিকায় দেখছিলাম যে মুক্তিযুদ্ধ প্রশ্নে তারা বক্তব্য দেবেন, ক্ষমা চাওয়ার প্রশ্নে, কিন্তু তিনি দ্ব্যর্থহীনভাবে বললেন যে আমাদের এই ক্ষমা চাওয়ার প্রশ্নে কোনো আমাদের আলোচনা হয়নি, ক্ষমা চাওয়ার প্রশ্নও আসে না। এবং তিনি একথাও বললেন যে মুক্তিযুদ্ধ ছিল একটি ব্যবসা, ওটা হলো লস ব্যবসা। আপনি কি বলবেন এই মন্তব্যে? ৭১ কি ব্যবসা ছিল? এবং এখানে ৩০ লক্ষ মানুষকে ব্যবসার জন্য জীবন দিয়েছে। ঠিক আছে, ৩০ লক্ষ দেয়নি, লাখ লাখ মানুষ তো জীবন দিয়েছে। ৩০ লক্ষ নিয়ে তো বিতর্ক তোলা হয়েছে, কিন্তু লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। এখানে ১ কোটি লোক দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এবং মুক্তিযুদ্ধ সেই প্রজন্মের এমন কেউ নেই যার মুক্তিযুদ্ধের গল্প নেই। সমস্ত জাতিকে আলোড়িত করেছিল এবং একটা যুদ্ধের মধ্য দিয়ে, একটা ৯ মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার পতাকা আমরা উড়িয়েছিলাম। সেই পতাকা যারা গাড়িতে তোলার জন্য রাজনীতি করছে, সেই পতাকা এবং সেই গণভবন বঙ্গভবনে যাওয়ার জন্য যারা রাজনীতি করছেন, তারা ৭১কে অস্বীকার করতে চাইছে। এর চেয়ে তো দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। তবে কি তারা, যদি আমরা বলি যারা ৭১কে অস্বীকার করে, তারা কি চাইছে স্পষ্ট করা উচিত। তারা কি বাংলাদেশকে স্বীকার করছে না? বাংলাদেশকে স্বীকার করতে হলে ৭১কে স্বীকার করতে হবে। ৭১কে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। এই তরুণ প্রজন্ম কি বলো? না, সাইদ ভাই তো ঠিকই কথা বললেন যে মুক্তিযুদ্ধ বাদ দিলে তো আসলে আমাদের বাংলাদেশ থাকে না। শিকড়টাই কই, শিকড়টাই তো থাকে না। হ্যাঁ, যার মাধ্যমে বাংলাদেশ পেলাম, তো সেটাই যদি না থাকে তাহলে তো বাংলাদেশ থাকলো না। স্বামীর কাছে যে আবারও যেতে চাই, যেটা হলো গতকাল মানে ভাগ্য গুণে বাংলাদেশ ক্রিকেট দল সুপার 4-এ উঠে গেল এশিয়ান কাপ। তো কি হয়, আমরা কি ভাগ্যের উপরেই ভরসা করব না যোগ্যতার উপরে ভরসা করব, কি মনে হয়? আমাদের আসলে ভাগ্যের উপরে ভরসা করতে হয় কখনো কখনো, আর যোগ্যতা তো সেটা সবসময় আছে। তবে আমরা চাই যে আসলে ব্যাপার একটু আশা করি, আমরা তো সবসময় আশা করতে এটা। কিন্তু আফগানিস্তানের খেলা, গতকাল শ্রীলঙ্কার সাথে খেলা দেখার পরে যেটা মনে হলো যে তাদের নিজেদের মধ্যে যে দেশাত্মবোধের একটা মানে স্ফুরণ, সেটাকে একেবারে অন্যরকম। সাইদ ভাই খেলা দেখেছিলেন? দেখেননি তো? বাংলাদেশ দল, ক্রিকেট দল মানে একটা মেরুকরণ এরকম ছিল যে গতকাল খেলা ছিল শ্রীলঙ্কার সাথে আফগানিস্তান যদি জিতে যেত তাহলে বাংলাদেশ আর সুপার 4-এ যাওয়ার সম্ভাবনা ছিল না। কিন্তু আফগানিস্তান হেরে যাওয়ার পরে বাংলাদেশ ভাগ্যগুণে সেখানে চলে গেছে। তো এই যে ক্রিকেটের তো খোঁজ রাখেন, ক্রিকেট নিয়ে আপনার আশাবাদ কি? আমি আশাবাদী। হ্যাঁ, ভাগ্য তো কখনো কখনো কাজ করে, কিন্তু যোগ্যতা ডেফিনেটলি খুবই মানে গুরুত্বপূর্ণ। প্রাইমারি হচ্ছে যোগ্যতা, এবং সেই যোগ্যতা বাংলাদেশ তো এগিয়েছে। আমরা যদি সামগ্রিক বিবেচনা করি তাহলে দেখবো যে বাংলাদেশ ক্রিকেটে পিছিয়ে নেই, তারা এগিয়ে যাচ্ছে। কিছু সমস্যা তৈরি হচ্ছে, কখনো কখনো রাজনীতিকরণ ঘটেছে। যেমন আওয়ামী লীগের শাসন আমলে দেখলাম যে ক্রিকেটারদেরকে মাঠ থেকে তুলে নিয়ে রাজনীতির অঙ্গনে এমপি বানিয়ে দেওয়া হলো, তো যেটা আমার মনে হয় যে কাম্য ছিল না। এবং ভারতেও আমরা দেখি ক্রিকেটাররা যখন অবসর গ্রহণ করে তখন তারা রাজনীতিতে যায়, মাঠ থেকে তাদেরকে তুলে নেওয়া হয় না। কিন্তু বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা ছিল। এসব কারণে, রাজনীতির কারণে, সংকীর্ণ কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমার মনে হয় যে সেটাকে ঘুরে দাঁড়ানো উচিত। এবং খেলা একটা জায়গায় হচ্ছে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়, সব মত পথের মানুষ একই সঙ্গে উপভোগ করতে পারে, একসাথে টেলিভিশনে চোখ রাখে, দলমত নির্বিশেষে বাংলাদেশ জিতবে, একই সঙ্গে আনন্দিত হয়, একই সঙ্গে হতাশ হয়। তো এই জায়গাটা,
এটাকে সবার সযত্নে লালন করা উচিত। একেবারে একেবারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা একেবারে শেষের দিকে তারেক রহমান বলেছেন তরুণরা চান বাস্তব সুযোগ, ফাঁকা বুলি নয়। আমার কাছে সেটা ঠিক সঠিক মনে হয়, জি। কেন আজকের যে প্রজন্ম তারা কিন্তু বুলিতে বিশ্বাসী নয়, তারা কাজ দেখতে চায়। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা না, কাজে কি করবো কাজে সেটা দেখতে চায়। এই ধরনের একটা ডেভেলপমেন্ট তরুণদের অনেক সমালোচনা হতে পারে, কিন্তু তারা খুবই ভেরি মাচ প্র্যাকটিক্যাল এবং তারা বাস্তবমুখী এবং তারা বাস্তব চিন্তা করছে। আমার মনে হয় যে তারুণ্যই তো শক্তি। হ্যাঁ, তারুণ্য কখনো ভুল করে না তা আমি বলবো না, কিন্তু তারুণ্যই তো না, তরুণ ওদের বয়সটাও ভুল করার, ওই ভুল থেকে আবার শুধরে নেবে, আবার শুধরে নিতে পারে। আমরা যে জুলাই অভ্যুত্থানের কথা চিন্তা করি, তো প্রচলিত ধারা রাজনীতি তো তাদেরকে পতন ঘটাতে পারেনি। তো স্বৈর শাসককে পতন ঘটিয়েছে এই তরুণরা, এই তারুণ্যই তাদের পতন ঘটিয়েছে। অতএব তারুণ্যের ব্যাপারে আমরা আশাবাদী এবং তারুণ্যই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। স্বামী কি বলবেন? একমত আমি, কারণ আমরা তরুণরাই তো হচ্ছে যে আপনার পৃথিবী সামনের দিকে আগাবে, এটা সবসময়ই চলে আসতেছে, আগামীতেও চলবে। হয়তো আমরা আরেকটু পেছনের দিকে চলে যাব, কিন্তু তারা আর সামনে থেকে এগিয়ে নেবে, ডেফিনেটলি এগিয়ে নেবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আজকে এই শুক্রবার ছুটির দিনে, আনন্দ থাকলো, বিনোদন থাকলো, রাজনীতি থাকলো, দেশের কথা থাকলো, শেষে বলি দেশটা এগিয়ে যাচ্ছে, এটা তো সত্য, কিন্তু যার যার জায়গা থেকে আমরা নিজেদের দায়িত্ব পালন করবার চেষ্টা করলে আরও এগিয়ে যাবে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।